আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমন্ত্রণ ইউসিবি টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সঙ্গে। যে যেখান থেকে যুক্ত হয়েছেন শুভেচ্ছা, সবাইকে ভালো আছেন সে প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আলোচনার বিষয় সংসদে নারীর হিস্সা। সংসদে নারীর হিস্সা। আমরা জানি জাতীয় সংসদে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের মনোনয়ন দেওয়া হয়েছে এবং তাদের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে। বিএনপির পক্ষ থেকে ৩৬ জন, বিএনপি জোটের পক্ষ থেকে ৩৬ জন এবং জামায়াত ও স্বতন্ত্রের পক্ষ থেকে ১৩ নারী সংসদ সদস্য পদপ্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন। জাতীয় সংসদ অধিবেশন চলছে, সংসদেও আলোচনা হচ্ছে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে। সব আলোচনা হবে। আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও একজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন, সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। যদিও আমরা আলোচনার শীর্ষে রেখেছি সংসদে নারীর হিস্সা, বিদ্যমান আইন অনুযায়ী ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার অনুপাতে 50টি আসনকে ভাগ করে দেওয়া হয়েছে। সে অনুযায়ী বিএনপি 36, জামায়াত ইসলামী 13, স্বতন্ত্র 1টি পেয়েছে। এই নারীরাও তো জাতীয় সংসদ সদস্য হিসেবে বর্তমানে নির্বাচিত পুরুষ সদস্যের বা নির্বাচিত সদস্যদের মতোই অধিকার ভোগ করবে এবং মানুষের অধিকারের জন্য কথা বলবে। জাতীয় সংসদ এখন চলমান, মনোনয়ন দেওয়া হয়েছে। অনেকে চেয়েছেন, বিএনপির পক্ষ থেকে, এনসিপির পক্ষ থেকে, জামায়াত ইসলামের পক্ষ থেকে, স্বতন্ত্র একজন। যারা চেয়েছেন সবাই পাননি, নির্দিষ্ট কয়েকজন পেয়েছেন। সংসদে নারীদের হিস্সা, নারীদের অধিকার বিষয়ে সারোয়ার তুষার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এবং জি, আপনাকে ধন্যবাদ। এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কথাটা এসেছিল যে নারীর প্রতিনিধিত্ব যেটা সংরক্ষিত আসন 50টা আছে, এটা বাড়ানোর ব্যাপারে কথা এসেছিল, 100 করার কথা ছিল, এবং সেটা সরাসরি নির্বাচনের মাধ্যমে, অর্থাৎ সরাসরি আসন ভিত্তিক নির্বাচনের মাধ্যমে। কিন্তু আমাদের আসন ভিত্তিক নির্বাচন ব্যবস্থাটা একটু জটিল হওয়ার কারণে এবং অনেকগুলো এখানে বিষয় জড়িত থাকার কারণে শেষ পর্যন্ত কোনো দল এটাতে রাজি হয় নাই। ধরেন একটা আসনে একজন পুরুষ, ওখানে যে কথাটা এসেছিল যে আপনার রোটেশনের ভিত্তিতে 3টি আসনকে ধরে 1টি আসন হবে এবং সেখানে আসনগুলো বারবার রোটেশন হতে থাকবে। এখন একজন পুরুষ একটা জায়গায় তিনি অনেকদিন ধরে রাজনীতি করে একটা আসন বিল্ড আপ করেছেন, তো সেখানে যখন তাকে যদি শিফট করতে বলা হয়, এটা কিন্তু একটা কেওয়াস তৈরি করে। ফলে এটা ফিজিবল মনে হচ্ছিল না বলে কেউই আপনার তখন রাজি হয় না, কোনো দলকে রাজি করানো যায় না যে সরাসরি 100 আসনের নির্বাচন। আমরা এটা নীতিগতভাবে আমরা এটার পক্ষে ছিলাম যে সরাসরি নির্বাচন করেই নারীদের আসা দরকার। কিন্তু এই পদ্ধতিটার ব্যাপারে আমরা বলেছি যে পদ্ধতিটা বিবেচনা করা যেতে পারে। এমনকি কোনো কোনো দল পিআরের কথা বলেছিল, যে এই যে উচ্চ কক্ষে যেমন পিআরের কথা এসছে 100 আসনে 100 আসন ভিত্তিক পিআর হবে, এই নিম্ন কক্ষেও আপনার 100 আসন ভিত্তিক নারীদের জন্য এটা হতে পারে। মানে 50কে বাড়িয়ে 100 করা এবং সেটাকে পিআরে করা। অর্থাৎ যেমন ধরেন বিএনপি জোট 51% ভোট পেয়েছে, তাহলে বিএনপি জোট 51টা আসন পেত, 11 দলীয় জোট তারা 38% ভোট পেয়েছে, তারা 38টা পেত, এভাবে ডিস্ট্রিবিউট হতো। তাতে করে মানে পার্সেন্টেজও বাড়তো। আবার এই আসন ভিত্তিক যে সংরক্ষিত নারী যে আসন 50টা এবং দলের অনুমোদনের উপর তাদের নির্ভর করতে হয়, এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে অনেক সমালোচনা এবং এমনকি এগুলো নিয়ে মামলাও করেছে খোদ নারী অধিকার কর্মীরা অতীতে, যে এটা নারীদের জন্য অবমাননাকর এবং নারীদেরকে এখানে দলের পুরুষ নেতাদের উপর নির্ভর করতে হয় ইত্যাদি ইত্যাদি অনেকগুলো গ্রাউন্ড অনেক দিন ধরে এটা আলোচনা আছে বাংলাদেশে। তবু এখন যেহেতু আমরা আসন বাড়াই নাই কিংবা পদ্ধতিও পরিবর্তন করিনি আগের সিস্টেমে, ফলে স্বাভাবিকভাবে আমরাও 6জন আমাদের যেহেতু 6টা আসন, আমরা ওই আসনের ভিত্তিতে যে ভাগ হয়েছে সেখানে আমরা একটা পেয়েছি এবং আরেকটা হচ্ছে আমরা জোটের পক্ষ থেকে পেয়েছি। তো সব মিলিয়ে আমাদের 2 জন যাবেন এবং বিএনপির পক্ষ থেকেও 36 জন যাচ্ছে। আপনাদের দুজন কি এনসিপি মনোনয়ন দিয়েছে নাকি জামায়াত ইসলামের সাথে কথা বলে? আমরাই পাচ্ছি, মানে 11 দলীয় জোট থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু একটা হলো আমাদের নিজস্ব মানে প্রার্থী, এনসিপির প্রার্থী, দুজনই এনসিপির প্রার্থী, কিন্তু একজন হচ্ছে আমাদের যে 6 জনের যে অনুপাতে, যেটা আমরা 6:1 সেটা, আরেকটা হচ্ছে আমাদের জোটের পক্ষ থেকে আমাদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য সেটা জোটের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যেমন ধরেন মামুনুল হক সাহেবের দলকেও কিন্তু একটা দেওয়া হয়েছে। এটা হলো জোটের সব মিলিয়ে সম্ভবত 13টার মতো। তো সেখানে জামায়াত ইসলামে 8টা, আমরা 2টা,
এরা একটা এরকম করে আর কি। তা একটা হলো আমাদের 6-1, আরেকটা হচ্ছে জোটের পক্ষ থেকে, দুজনেই তো আমাদেরই প্রার্থী এবং আমরাই তাদেরকে চূড়ান্ত করে দিয়েছি। এখন তারাও জনগণের পক্ষে কথা বলবেন এবং এই সংসদে এমনিতে সব মিলিয়ে সম্ভবত সরাসরি আসন থেকে এসেছেন 6 জন কি 7 জন নারী সংসদ সদস্য, সংখ্যাটা অনেক কম এবং এটা নিয়ে একটা সমালোচনা। একটা বিষয় একটু যেতে চাই, নির্বাচনের আগে এনসিপির নারী সদস্যরা অনেক এনসিপি থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু এই নারীদের মনোনয়ন দেওয়া বিষয়ে সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, তারা যদি থাকতেন তাহলে তো হয়তো এখন তারা বিবেচিত হতে পারতেন। অনেকে বেরিয়ে গেছে না, তবে প্রমিনেন্ট দুই তিনজন বেরিয়ে গেছে ওই আমাদের জোট সংক্রান্ত ইস্যুতে। এটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। হ্যাঁ, যদি আমাদের এখন তারা থাকতেন তাহলে আমাদের ফাইট মানে দলের ভিতরে যে গণতান্ত্রিক প্রতিযোগিতা সেটা আরও বেশি হতো, কারণ আরও যারা ছিলেন তারাও এটার দাবিদার বা যোগ্য। কিন্তু এখন না থাকার কারণে এখন যারা আছেন তাদের মধ্য থেকে যারা সবচেয়ে ভালো হচ্ছেন তাদেরকে দল মনোনয়ন করেছে। আগে যারা ছিলেন তারা থাকলেও ওনারা যে বিবেচিত হতেন না, এখন যারা বিবেচিত হচ্ছেন ব্যাপারটা তা না, তারা তখনও বিবেচিত হতেন কিন্তু তখন কম্পিটিশনটা বেশি হতো। এখন কম্পিটিশনটা সেদিকে কম। আপনার কাছে আসবো হাবিবুর রহমান হাবিব, নারী সংসদ সদস্য যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে দলগুলোর পক্ষ থেকে ওভারঅল কেমন দেখছেন এদের? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল টু দ্য পয়েন্টের সম্মানিত দর্শক শ্রোতাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, বিজ্ঞমা সহারসকে শুভেচ্ছা। আসলে বিএনপি থেকে 36 জনকে দেওয়া হয়েছে। 100-তে 100 তো সব কিছু সঠিক হয় না, আর সবার বিবেচনা সঠিক হয় না। আমি যে বিবেচনাটা করছি, অন্যরা যে বিবেচনাটা করেছে, আমার কাছে হয়তো মনে হতে পারে এটা একটু ব্যতিক্রম হতে পারে বা অন্যরকম হতে পারত, কিন্তু সার্বিক বিবেচনা যেটা হয়েছে সেটাকে আমি স্বাগত জানাচ্ছি। আর আমাদের তো অনেক নারী নেতৃত্ব, আপনার মিনিমাম 100 তো আছে রাস্তাঘাটে মারপিট খেয়ে, পুলিশের পিটা খেয়ে জেলে গিয়ে নানানভাবে নির্যাতিত হয়েছে, তো সেখানে পেয়েছে তো 36টা। এর ভিতরে মেনে নিতে হচ্ছে। যেমন আমাদের নারী নেত্রী একজন অনেকেই আহত হয়েছে, প্রচণ্ডভাবে আহত হয়েছে, যেমন জাসাস শাহরিয়ার শায়লা একজন সিনেমা নায়িকা ছিল, এমন মারি খেলো ওই জলকামান তো পানিতে দিলই, তারপরে মারা গেল। 6 মাসের বাচ্চা ছিল পেটে, জীবন বাঁচানোর জন্য, বাচ্চা বাঁচানোর জন্য সে চলে গেল লন্ডনে। এখন লন্ডনে এসে আসেন, বাচ্চা এখন পরিপূর্ণভাবে সুস্থ হতে পারেনি, একেবারে 6 মাসের বাচ্চা, এখান থেকে তো হতোই না। এখন সে আবেদন করেছিল, হয়তো ওখান থেকে আবেদন করতে আসার পরিবেশ নেই। অনেকে যেমন আবার এদিকে আন্দোলন সংগ্রাম জেল খেয়েছেন আমাদের পাপিয়াও এর আগে সংসদে ছিল, তারও অবদান আছে, তাকেও তো আমরা নিতে পারিনি। অনেকেই আছে, অনেক আছে, একজন দুজন যদি নাম বললাম, অনেক আছে আমাদের, যাদের আমাদের আরও যদি বেশি ছিল, আরও 50, তাও আমাদের শেষ করা যেত না। ধর এই যেমন যে আমাদের আপনার নিপুণ মারি খেয়েছে, রুমা, নিশিতা, এরকম অনেক আছে, মানে যারা এখানে আমাদের নারীত্ব যারা এমপি হয়েছে, কারো অবদান কারোর সে কম না, কারো কম বেশি, একদিকে ও বেশি একদিকে কম। তো এই জন্য বলি ওভারঅল ঠিকই আছে। একটা দুইটা নিয়ে হয়তো বিতর্কতা আসছে, একজন কি এই ঠাকুর নিয়ে, কে সুবর্ণা ঠাকুরকে নিয়ে। তো এখন সুবর্ণা ঠাকুর নিয়ে আমি কালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি বলছিলাম আমি কোনোদিন না জিনিস বলতে পারবো না, এখন ক্লিয়ার আমি বলতে পারবো যে সে একটা ওই যে মাতুয়া গোষ্ঠী নাকি হিন্দু সম্প্রদায় গোপালগঞ্জের, যার কাছে নরেন্দ্র মোদীও এসে করে গেছিল, সেটা একটা তারা সমাবেশ করেছিল। সেখানে আমাদের দলের কাছ থেকে তাদের একটা নিরাপত্তা চেয়েছিল বা অন্যান্য কিছু দাবি ছিল, সেখানে তাদের একটা দাবি ছিল যে আমাদের একজন আমাদের প্রতিনিধি দিবেন। তো সেই হিসাবে আমাদের দল বিবেচনাকে তাকে দিয়েছে। আর একটা মনে হয় যে জিল্লুর ওয়াইফ চ্যানেলাইয়ের আপনাদের, এটা নিয়ে হয়তো দু একদিন কথাবার্তা বলছে যে সে কীভাবে আসলো, আসে বিভিন্ন বিবেচনা থেকে আসতে পারে। তাছাড়া আরও যারা আছে আমি প্রায় সবাইয়েরই নাম জানি, চিনি তাদেরকে, তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, অত্যাচারিত নির্যাতিত হয়েছে। তো সব কিছু মিলে আমি আমার ব্যক্তিগত অভিমত, টোটালি আমার ব্যক্তিগত অভিমত, দলের সিদ্ধান্ত যেটা সেটা তো আমি মানবই, কিন্তু আমার ব্যক্তিগত অভিমতে আমাদের নারীরা এখন অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে আস্তে আস্তে, একবারে হবে না, আস্তে আস্তে এই মেয়েদের জন্য যে কোটা, এগুলো না রেখে সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার মতোই পরিবেশ কমপ্লিট করুক না। সে নির্বাচন যদি সরাসরি নির্বাচন যদি হয় তাহলে কি এই 50 আসনে না, 50 আসনে না, ওই 300-র মধ্যে তারাও থাকবে। 50 আসন থাকা উচিত বা উচিত না? না, আমি তো তখন থাকবে কেন, আমার অভিমত এটা ব্যক্তি অভিমত। যেমন ধরেন আমাদের পাপিয়া ওখান থেকে নির্বাচন করতে সক্ষম, হেল এঞ্জেলিন খান ওখান থেকে নির্বাচন করতে, পুরুষ বাদ দিয়ে তার যোগ্যতা আগে গিয়ে যাও, নীলভর মণি তার ওখানে সে উঠে আসতে পারে, হীরা ওখানে উঠে আসতে পারে, রানু, অসংখ্য নাম আছে, সেলিমাপা,
সে তো ইলেকশন করেছে এর আগে, মধ্যে ছিল। আমার মনে হয় 300 আসনের মধ্যে যেখানে হ্যাঁ ওখানে যদি পুরুষের চেয়ে এগিয়ে থাকে তাই করবে সমস্যাটিকে। কম্পিটিশন তো তারা এখন অনেক দূর তারা এগিয়ে যেতে পারে। যেখানে ম্যাডাম খালেদা জিয়া 5টা আসন থেকে নির্বাচিত হয়েছেন, 3টা আসন নির্বাচিত, ওনার কথা আলাদা, রহস্য নির্বাচিত হয়েছে। আমার কথা হলো যে আমাদের নারীরা সামনের দিকে, নারী আলাদা পুরুষ আলাদা, নারী পুরুষের দয় বা এমপিদের দয় বা দলের নেতাদের দয়, তাদের কাছে যেতে হবে, তারা নির্বাচিত করবে, তারপরে তারা হবে। এটা হচ্ছে আমার মনে হয় যে ওইটাই বেটার। তারা কম্পিটিশন করে এলাকায় ধরেন আমার সে যোগ্য একজন নারী নেতৃত্ব যদি সে থাকতে পারে, যেমন আমার এলিনা খান একসময় খুব ইয়ে ছিল আর কি, টেলিভিশনের এতে বা ওই যে মানবাধিকারে খুব একটা সাংঘাতিক কর্মী ছিল। ও যদি এলাকায় আমার থেকে এগিয়ে যায় আমি করবো না, তাহলে ও করবে। কথা দ্বারা বলতেছে অনেক জায়গায় হতে পারে, পুরুষের সাথে মেয়েরা তো অনেকটা এগিয়ে যেতে পারে। ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। সেটা বলতে হতো, এই জন্যই বলি যে আমাদের যেটা দল দিয়েছে, অনেকের ভিতরে ক্ষোভ বিক্ষোভ কিছু থাকবে, কেউ কেউ মন্তব্য করেছে, কেউ হতাশ হয়েছে, কেউ কেউ হতাশার পোস্টও দিয়েছে। তারপরে আমি বলবো দল অনেককেই অনেকভাবে মূল্যায়িত করতে পারে। ধন্যবাদ। সেটা আমি আসবো আশা আপনার করি কাছে। করবেও। সারোয়ার তুষার, জাতীয় সংসদ অনেক প্রাণবন্ত হয়ে উঠছে, অনেক বিষয়ে আলোচনা হচ্ছে। আজ এনসিপির একজন সদস্য হাসনাত আবদুল্লাহ তিনি গাড়ির বিষয়ে কথা বলেছেন। আমরা যতদূর জানি নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে জামায়াত জোট এবং বিএনপি জোটের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা বাড়ির সুযোগ সুবিধা নেব না, কিন্তু গাড়ির প্রয়োজনীয়তার কথা এখন উঠে আসছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী দলনেতাও কথা বলেছেন। হ্যাঁ, এই বিষয়ে বলার আগে ওই নমিনেশন বিষয়ে একটা লাস্ট কথা বলি। সেটা হচ্ছে এই যে সুবর্ণা ঠাকুর, তিনি কিন্তু আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক ছিলেন এবং তিনি বিজেপি নেতা শান্তনু ঠাকুরের আত্মীয়। এবং ওই যে যেটা ভাই বলেছেন যে মোদি সাহেব এখানে এসেছিলেন, এখন মতুয়া সম্প্রদায়ের একজন প্রতিনিধি প্রয়োজন, এটার বিষয়ে তো কোনো আপত্তি নেই। তো মতুয়া সম্প্রদায় কি আর কেউ নাই? আপনি আওয়ামী লীগের লোকই কেন দিলেন? এবং তিনি আওয়ামী লীগের পদধারী ব্যক্তি ছিলেন এবং তিনি আবার বিজেপি নেতার আত্মীয়, ফলে কানেকশনগুলো তো খুব বোঝা যায়। এটা হচ্ছে এক। দ্বিতীয় জিনিস হচ্ছে এই বিএনপির এই 36 জনের তালিকাটা খুব সারপ্রাইজিং মনে হচ্ছে আমার কাছে, যে এখানে অনেক, যেটা ভাই বলেছেন, অনেক ত্যাগীদেরকে বাদ দেওয়া হয়েছে এবং অনেক নতুন যাদেরকে আমরা বলি বসন্তের কোকিল, তাদেরকে কিন্তু এখানে সুযোগ করে দেওয়া হয়েছে। সেটা তাদের ব্যাপার, কিন্তু যেটা সারপ্রাইজিং সেটা হচ্ছে বিএনপির একটা কমিটমেন্ট ছিল নির্বাচনের আগে তার জোট সঙ্গীদের কাছে, যে প্রত্যেকটা জোট থেকে অন্তত একজন করে তারা নেবে। আপনি দেখবেন যে কোনো জোট থেকে কিন্তু গণ অধিকার পরিষদ কিংবা গণসংহতি আন্দোলন, ববি হাজরাজের দল কিংবা আরও যে সেলিম ভাইয়ের দল, এরকম যে বিভিন্ন দলগুলো আছে, অন্তত আমি ভেবেছিলাম যে গণসংহতি থেকে একজন, গণ অধিকার পরিষদ থেকে একজন, এটা অন্তত বিএনপি নেবে। কিন্তু কোনো জোট সঙ্গীকে কিন্তু তারা এখানে রাখলো না এবং এটা তাদের অন্তত প্রকাশ্যে না আসলো, আমি যতটুকু জানি এটা কিন্তু তাদেরকে অসন্তুষ্ট করেছে বা কিছুটা তারা এতে ক্ষুব্ধ হয়েছে যে এই কথা দিয়ে কথা না রাখা। এবং দলের যারা পোর খাওয়া নেত্রী তারা তো ক্ষুব্ধ হয়েছেনই যে তারা জায়গা পেলেন না, কিন্তু নতুন অনেকে এসে যারা আসলে বিএনপি, নতুনদেরকে জায়গা দেওয়া যাবে না তা না। যেমন ধরেন বিএনপি মানসুর আলমকে দিয়েছে, ছাত্রদলের সাবেক নেত্রী, তিনি আমাদের প্রচণ্ড বিরোধিতা করেন সোশ্যাল মিডিয়ায়, বাট আপনি দেখবেন গতকালকে সোশ্যাল মিডিয়ায় সারাদিন এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ তরুণ যারা জুলাই প্রজন্ম, তারা সবাই এটাকে সেলিব্রেট করেছে যে একটা জুলাইয়ের একটা মেয়ে যাচ্ছে পার্লামেন্টে, যাক বিএনপি ব্যানারে কিন্তু গেছে। তিনি আমাদের সমালোচনা করা সত্ত্বেও, এবং সব সমালোচনা সবসময় শোভনও হয় নাই, তবু আমরা এটাকে উদযাপন করেছি। কেন? কারণ একটা ফাইটিং, তার হাত ভেঙে দিয়েছিল আওয়ামী লীগ, একটা ফাইটিং মেয়ে মূল্যায়িত হয়েছে দলের পক্ষ থেকে। তো বিএনপিতে এরকম অনেকে ছিল, তাদেরকে না দিয়ে এই যে নতুন যাদেরকে নিয়ে এসেছে, এটা একটু আমার কাছে মনে হয়েছে যে দলের নেত্রীদেরকে অবমূল্যায়ন করা। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই গাড়ির প্রসঙ্গে দেখেন কথাটা, ওই একটা বসার জায়গা এবং গাড়ি, বসার জায়গার যৌক্তিকতা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলছেন না, যে একজন এমপি একটা এলাকায় যান কিন্তু তার কোনো বসার জায়গা নাই, আসলে ফর্মাল কোনো বসার জায়গা নাই। বসার জায়গা আছে উপজেলা চেয়ারম্যানের, বসার জায়গা আছে পৌরসভার চেয়ারম্যানের, এমনকি ইউএনও, সবার বসার জায়গা আছে, কিন্তু তিনি বসতে পারেন না। ফলে তিনি কীভাবে পাবলিকের সাথে সমস্যাগুলো কীভাবে শুনবেন, সেটা আমলে নিয়ে সরকার এই কাজটা করেছে, তাদেরকে বসার ব্যবস্থা করে দিচ্ছে। আমি মনে করি এটা সাধুবাদ জানানোর মতো একটা কাজ। আর গাড়ির ব্যাপারটা হচ্ছে, এটা তো যে সমস্যাটা তুলে ধরেছে হাসনাত, এটা তো বাস্তব সমস্যা। একটা মেম্বার অফ পার্লামেন্টে যদি একটা গাড়ি না থাকে, মানে তাকে তো আপনার দ্রুততম সময়ের মধ্যে এলাকায় বিভিন্ন অনেক এমপির আছে 3 উপজেলা মিলে একটা আসন, তো তাকে তো এলাকায় অ্যাটেন্ড করতে হবে, মানুষের কাছে যেতে হবে। এবং আমি মনে করি বাংলাদেশের মানুষের এটা নিয়ে সমস্যা না, আমরা মূল সমস্যায় না গিয়ে আপনি বড় বড় আমলাদেরকে আপনি ট্যাক্স ফ্রি বিরাট বিলাসবহুল সব গাড়ি দিচ্ছেন, আর যারা জনপ্রতিনিধি তারা গাড়ি পাবে না, এটা তো হতে পারে না।
অন্তর্বর্তী সরকারের শেষের দিকে তারা আমলাদের জন্য গাড়ি কেনার একটা প্রজেক্ট নিয়েছিল, পরে যখন সমালোচনা হয়েছে তখন তারা এটা বন্ধ করেছে। আপনি আমলাদেরকে, যে আমলারা বেশিরভাগ সময় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্কার, এটা গতকাল রেমান সোবান সাহেব বললেন একটা প্রোগ্রামে, যে স্বার্থান্বেষী আমলা গোষ্ঠী তারা সংস্কারের একটা মানে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, তারা সংস্কারগুলোকে আটকে দিচ্ছে। আপনি তাদের সুবিধার জন্য যদি এত কিছু করতে পারেন, আর যে মেম্বার অফ পার্লামেন্টরা যারা জনগণের তৃণমূল থেকে উঠে এসেছে, জনগণের ভোটে, তারা যদি জনগণের কাছে যেতে চায়, তাদের গাড়ি দিতে সমস্যা কোথায়? বাংলাদেশের মানুষ যদি তারা জনগণের পক্ষে থাকে, তাদের অবস্থান যদি জনগণের পক্ষে থাকে, বাংলাদেশের মানুষ নিজে কষ্ট করে হলেও মেম্বার অফ পার্লামেন্টের গাড়ি দিতে তারা এটা নিয়ে কোনো আপত্তি করবে না। সুতরাং যে আছে যে আমরা গাড়ি নেব না, এইটা যদি বলেও থাকে, এটা একটা আবেগী বক্তব্য ছিল। আমি মনে করি গাড়ি এটা একটা নেসেসিটি, এটা মেম্বার অফ পার্লামেন্টের প্রয়োজন। সবার কিন্তু ব্যক্তিগত গাড়ি থাকে না। সেখানে আমার ট্যাক্স ফ্রি গাড়ির কথা ছিল। হ্যাঁ, ট্যাক্স ফ্রি, আপনি ট্যাক্স ফ্রি গাড়ি নিয়েন না, কিন্তু কিভাবে আরো সহজ লোন করা যায় মেম্বার অফ পার্লামেন্টের জন্য, কিংবা সরকার আরো কিভাবে তাদেরকে কিছুটা সহযোগিতা করে সাবসিডি দিয়ে কিভাবে করা যায় ট্যাক্স ফ্রি গাড়ির বাদ দিয়ে, সেটা আপনি জান। কিন্তু মেম্বার অফ পার্লামেন্টের গাড়ি লাগবে না, এইটা আমি এই পজিশনের সাথে আমি একমত না। ধন্যবাদ আপনাকে হাবিবুর রহমান হাবিব। সংসদ কেমন চলছে? সংসদ যেভাবে চলা কথা ওইভাবে পরিপূর্ণভাবে চলছে না। তার কারণ ইতিপূর্বে যে সমস্ত বিরোধী দল ছিল বা সরকার দল ছিল, বৈরী মনোভাব নেই, মাঠে থেকেই কিন্তু নির্বাচন করে তারা কেউ সরকার গঠন করেছে, কেউ বিরোধী দল ছিল। এবারে যে সংসদ, এই সংসদ বিরোধী দল এবং সরকার দল উভয় একসাথে একই দাবিতে একই উদ্দেশ্য নিয়ে আন্দোলন করেছিল, করে একদল সংসদে গিয়েছে এক গ্রুপ, আরেকটা জোট এক গ্রুপ তারা বিরোধী গিয়েছে। এদের ভিতরে সমন্বয়টা আরও আমি আশা করি, আরও বেশি আশা করি। কিন্তু সংসদের প্রথম অধিবেশনেই যেটা হলো, সেটাতে আমি হতাশ হয়েছি, বিশ্ববাসী হতাশ হয়েছে এবং অবাক হয়েছে। এই সমস্ত কিছু কিছু ব্যাপার আছে। আর আমি এর সাথে যেমন আমাদের যে মহিলা সমস্যাটা হয়েছে, আমি বললাম অনেক ত্যাগী আছে, কিন্তু এর ভিতরে কিছু ইয়াং আসছে, তারাও মাঠে ঘাটে মিছিল মিটিংয়ে ছিল। আজকে একটা ছবি দেখলাম পোস্ট যে মিছিলের সামনে চারজনই এমপি হয়েছে। এই যে তাদের যে সেই সমস্ত আন্দোলনের ভূমিকা ছিল, বললাম আমার অনেকের ভূমিকা আছে, তো সেই জন্য বলছি। আর একটা হলো ওই যে হিন্দু যেটা দেওয়া হয়েছে মাতৃ সম্প্রদায়, সেটা হলো যে ধরেন আহমেদের আখতারুজ্জামান, ও উনি বিএনপিতে বহিষ্কার ছিলেন, 2বার এমপি ছিলেন, কয়েকবার নমিনেশন পেয়েছিলেন, এখন জামাত ইসলাম ওখানে গিয়েছেন। এখন জামাত তাকে নমিনেশন দিয়ে দেয়, অনেকে দেয়, তো এক দল থেকে এক দলে গেলে নমিনেশন দেয় না, কাজ আমাদের এটাও তো একটা নমিনেশন দেওয়া। তো এইটা বড় কথা। এক দল করতো, হ্যাঁ সে হয়তো এক নেতা ছিল, সেই দল করবে না, এই দলে আসছে। এরকম তো রাজনীতিতে আপনার নীতি আদর্শ তো অনেক থাকেই। তো এটা আমি খুব একটা বেশি এর প্রতি, কিন্তু যেহেতু সম্প্রদায়ের পক্ষ থেকে যদি কোনো প্রতিবাদ করে নেয়। আর আমাদের যে ব্যাপারটা বলি যে ওই জোটের এখন জামাত ইসলামের নেতৃত্বে কয় দল ছিল? 11 দল ছিল। তারা কি 11 দলকেই দিয়েছে? দেয়নি। এখানে শফিউল আলম প্রধানের মেয়ে একটা দলের প্রধান। আমাদের এই জোটের ভিতরে কোনো মেয়ে কোনো একটা রাজনৈতিক দলের প্রধান নেই। হ্যাঁ, সে এরকম থাকলে হয়তো সেটা করতো। এবং মামুনুল হক সাহেবের হাতে একটা দিয়েছে, আর বাদ বাকি এনসিপি এমনি 6টা পায়, সেখানে একটা দিয়েছে। এনসিপি যাওয়াতে এনসিপির কতটা লাভ হয়েছে না হচ্ছে ভবিষ্যৎ এই দেশের মানুষ বিবেচনা করবে। জামাত ইসলামের বিরাট লাভ হয়েছে। জামাত ইসলামকে আমি কী বলবো, এটা আমি এই ভাষায় বলতে চাই না। জামাত ইসলাম এনসিপিকে পাওয়া মানে কি, জামাত ইসলাম নিজে অনেকখানি এর দ্বারা সমৃদ্ধ হয়েছে, বাট এনসিপি অতখানি হয়নি। ভবিষ্যৎ রাজনীতিটা বলে দেবে। এখন কথা হলো যে আমাদের জোটে যারা ছিল, হ্যাঁ সাকিব একটা, তারপরে আমাদের নুরুল হক নূর, গণ অধিকার পরিষদ, আশা করতে পারে, কিন্তু আমাদের এখানে তাদের মধ্যে ত্যাগী নেত্রী আছে, আমি বলবো না নেই, কিন্তু আমাদের এখানে এত বেশি সময় বাদ পড়েছে, যে কারণে এখানে হয়তো টানাটানের মধ্যে গিয়ে সে করতে পারলে ভালো হতো, কিন্তু করতে পারে না আর কি। তো সেখানে যদি আমরা তো জোটের তারা সঙ্গী, এখন তারা কতজন তাদের নারী নেতৃত্ব আছে, কতখানি তারা ত্যাগী, অত বেশি আমাদের তো যোগাযোগ দরকার। দিতে পারলে হয়তো, যেমন 11 দলের জোটও সবাইকে দিতে পারেনি, আমরা হয়তো ওই জায়গাটা পারিনি। একটা দিলে পরে নূরকে দিলে, সাকিবকে দিলে একে দিতে হবে, নানান কাহিনী মিলেই হয়তো জিনিসটা বিবেচনা করেছে। যেমন দেখেন জামাত ইসলাম কিন্তু একটা আবার দিয়েছে, আপনার হলো ওই বৈষম্য আন্দোলনের শহীদ একটা দিয়েছে, কিন্তু এই দেওয়া তো বিতর্কিত তো হবেই। এখানে যদি আপনার দিত আমাদের প্রথম যে শহীদ বুক চিতিয়ে দিল আমাদের
তাকে যদি দিত তাহলে বলে বলতে সবার মাঝখান থেকে তাকে দেওয়া হলো, কিন্তু দিয়েছে একটা অল্প বয়স্ক একজন, কি নাম কি জাভেদ নাকি, জাভেদ এর মাকে দেওয়া হয়েছে, ইব্রাহিম জাভেদ, তার মাকে দেওয়া হয়েছে। কিন্তু ওখানে তো অনেকেই মনে করতো যে আমাদের দিল না কেন, এরকম আর কি। আমাদের জোটের মধ্যে ওরকম দিলে তাহলে আমি কেন, আমাকে কেন দেওয়া হল না, আমাকে কেন দেওয়া হল, নানান হতে পারে। সব মিলে তবে একটা কথা, সরল তুষারের ওই কথাটা আমি বলি যে গাড়ি বা প্লট, সরকারি প্লট এগুলো নেবে না বলে বিএনপি নেতা কর্মী মানে যারা নির্বাচিত সংসদ তারাও বলেছে গাড়ির দরকার নেই, তা না। ও সে যেটা বললো যে ট্যাক্স ফ্রি গাড়ি, ট্যাক্স ফ্রি গাড়ি তো হয় কি আমি যেটা জেনে বলছি, কিন্তু একটা গাড়ি অধিকাংশই 300 আসনে যারা এমপি আছেন বা মহিলা 50টা এরাও গাড়ি নেবে, এবং গাড়ি নেয় হলো 4 কোটি 5 কোটি টাকার গাড়ি। এই গাড়িটা তারা নিজেরা কিনে না, 2-1 জন কেনে। এই গাড়িটা তারা 1 কোটি 2 কোটি টাকার বিনিময়ে ট্যাক্স ফ্রি, তো হয়তো গাড়িটার দাম আছে ধরেন আপনার 50 লাখ, ট্যাক্স আছে 400%, তার হয়ে গেল 4.5 কোটি। তখন একজন বড় লোক ধনী যারা অসৎ ব্যবসায়ী বলে যেটাই বল না কেন, যারা টাকা উপার্জন করেছে, তারা ওই এমপিকে 2 কোটি টাকা দিল, 4.5 কোটি টাকা গাড়িটা কিনো, 2 কোটি টাকা তার লাভ হলো। অধিকাংশ দেখেন কয়জনের কাছে গাড়ি আছে, কয়জনের কাছে গাড়ি প্রকৃত যারা এমপি, তাদের এই জন্য এই জায়গায় নিউজসাথে করছে। হ্যাঁ, তবে সরাসরি ওই কথার সাথে আমি একমত যে এটা যদি না করে তার সহজ শর্তে এমপিদের, আমি হয়তো সে জানি তারপরে বলবো, এমপিদের একটা সম্মানই দেওয়া হয়, সেই সম্মানের পরিমাণটা কম না, এবার আর পরিমাণে বাড়ছে। গাড়ি দিয়ে ওখান থেকে তাদের মাসে মাসে এটা একটা ভালো ভালো। জ্বালানি তেল পরিস্থিতি, আইএমএফ থেকে মিটিং করে ফিরেছেন অর্থমন্ত্রী। আইএমএফ এর মিটিংটা ছোট্ট করে সময় সরকার কিন্তু এখানে কমপ্লিটলি ফেল করেছে এবং তারা শূন্য হাতে ফেরত এসেছে, কোনো প্রতিশ্রুতিও পায় নাই। কেন পায় নাই? কারণ আইএমএফ এর আপত্তিগুলো খুব পরিষ্কার। একটা কথা তারা বলেছে যে আপনারা ব্যাংক রেজলিউশন অ্যাক্ট যেটাকে সংশোধন করলেন, এই করার মধ্য দিয়ে পুরনো লুটেরাদেরকে আবারও ফেরার রাস্তা করে দিয়েছেন। এটাতে আইএমএফ এর খুব স্ট্রং অপোজিশন তারা দেখিয়েছে। ব্যাংক অর্ডার 2025 যেটা করার কথা ছিল, এটা না করার কারণেও তারা আপত্তি দেখিয়েছে। এর বাদে রাজস্ব, সরকারের কিন্তু রাজস্ব উত্তোলন অত্যন্ত কম, প্রায় এখানে 1 লক্ষ কোটি টাকার ঘাটতি আছে। কিন্তু সরকার আবার বিভিন্ন কর্মসূচি নিচ্ছে, সামাজিক মানে নিরাপত্তা খাতে বিভিন্ন, ওই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এইসব। তো আপনার রাজস্ব উত্তোলনের অবস্থা ভালো না, আপনি রাজস্ব খাত সংস্কার করেন নাই, কিন্তু আপনি এই একের পর এক কর্মসূচি নিয়ে যাচ্ছেন। ফ্যামিলি কার্ডে 13,000 কোটি টাকার বাজেট চেয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়ের কাছে। এই সামগ্রিক বিষয়ের কারণে আইএমএফ বলেছে যে আমরা আগের কিস্তির ঋণটা দিতে পারছি না, কারণ আপনি কোনো সংস্কার, আর্থিক এবং ব্যাংকিং খাতে সংস্কারগুলো করেন নাই। এবং আমাদের অর্থ মন্ত্রণালয় কিন্তু খালি হাতে ফেরত এসেছে। এবং এগুলো তারা যেগুলো জনবান্ধব, আইএমএফ এর যেগুলো জনবান্ধব সংস্কার মানে শর্ত, সেগুলো তারা রাখে, মানে করে নাই সরকার। কিন্তু জ্বালানি তেলের ভর্তুকি কমান বা ভর্তুকি দিয়েন না, দাম বাড়ান, আইএমএফ এর এই শর্তটা ঠিকই মেনে এই যে দাম বাড়িয়ে দিয়েছে, মানে কারণ এটাতে লাভ আছে, এটাতে সরকারের সুবিধা, কিন্তু এটার একটা বাজে ইম্প্যাক্ট পড়তে যাচ্ছে। শেষ দিকে চলে এসেছে, যাতায়াত, পণ্য সহ সবকিছুতে দাম বাড়বে, এবং সরকারের উচিত ছিল বিপিসি যেহেতু একটা লাভজনক প্রতিষ্ঠান, সেখান থেকে ভর্তুকিটা কন্টিনিউ করা। ধন্যবাদ আপনাকে। হাবিবুর রহমান হাবিব, আপনাকে জ্বালানি তেল বিষয়ে শুনতে চাই। জ্বালানি তেল বিষয়ে আমার খুব পরিষ্কার বক্তব্য, সরকার যদি ভর্তুকি, সময় খুব অল্পই বলবো যে পেট্রোল অকটেনের দাম বাড়াতে আমি খুব মানে বিচলিত না। আমি ডিজেলের দাম বাড়াতে আমি বিচলিত। এক ডিজেলের উপর সব নির্ভর করে। আজকে আমি যখন গুলশান থেকে যখন আমি যাচ্ছি একটা জায়গায়, আমি পাঠাতে উঠলাম মোটরসাইকেলে, তো বললো যে দাম বাড়াইছে 20 টাকা। ঠিক আছে 20 টাকা, তাহলে তাতে কত বাড়বিতে, তো আমার 3-4 ঘন্টা লাগেছে সময়। আমি আশ্চর্য হয়ে যায়, গ্যাস স্টেশনগুলিতে লাইন নেই। 95% গাড়ি বা 90% গাড়ি গ্যাসও আছে, তেলও আছে, 10% গাড়িতে শুধু তেল আছে, তারা লাইন ধরতে পারে। সমানে সব গাড়ি লাইন। এবং আমি মোটরসাইকেলে পাঠাতে উঠলাম, তো ওরাই বলতেছে এখানে অনেকে আছে লাইন ধরে থেকে 10 লিটার নেয় তেল, নিয়ে আরেক জায়গায় বিক্রি করে। আমি আজকে বলবো, সরকারকে বলবো যে সমস্ত পাম্প একসাথে তেল দেবেন, যে এক জায়গার থেকে নিয়ে আবার 200 টাকার বিক্রি করে, এখন তো 200 টাকা আরও বেশি যাবে, আরও 20 টাকা বাড়ায় বিক্রি করতে হবে, বিক্রি করে আবার যেন আরেক পাম্পে যেতে না পারে। এখন 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যদি গাড়ি ঢাকা শহরে পাঠাও চালিয়ে যেটাকে ইনকাম না হয়, তার চেয়ে বেশি অল্প কষ্টে তেল বিক্রি করে লাভ হয়। এবং এটা করতেছে, এবং তেলের বিভিন্ন জায়গায় মজুদ ধরা পড়তেছে।
মানে আশ্চর্য হয়ে যায়, মানুষের কাছে পরিচিত, ঘরে ঘরে অকটেন চাষ হচ্ছে, ঘরে ঘরে পেট্রোল চাষ হচ্ছে, পানির নিচে ড্রাম আমাদেরকে শেষ ডিজেল করতে চাষ হবে, হচ্ছে। রোহন হাবিব। এখান থেকে আমাদের সরে আসতে হবে, দেশটাকে বাঁচাতে হবে, এবং আমি বলবো আপনাকে আরো অসংখ্য দাম ধন্যবাদ। বাড়ে, সৌরভ ডিজেলের তুষার, দাম আপনাকে না অসংখ্য বাড়ে। ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে সেই অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।